পলাশির যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। আমরা সবাই বলি এই যুদ্ধ ছিল বিশ্বাসঘাতকতার ফল। অর্থাৎ 268 বছর আগে পলাশির যুদ্ধে এক প্রকার নাটকের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতার সূর্যের অস্তমিত হয়েছিল। আর রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড হয়েছিল রাজদণ্ড। নাটকটা কি ছিল? একটা বিশাল সেনাবাহিনীর কাছে এই যুদ্ধটা জয় করা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা হাতে গোনা কয়েকজন সেনার কাছে একটা বিশাল সেনাবাহিনীর পরাজয় হয়েছিল। আর এই পরাজয় হয়েছিল বিশ্বাসঘাতকতা, প্রবঞ্চনা, নাটক মঞ্চস্থ করার মাধ্যমে। সংখ্যাটা যদি বলি, নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তার সৈন্য সংখ্যা কত ছিল? নবাবের পদাতিক সৈন্য সংখ্যা ছিল 35,000, 15,000 অশ্বারোহী, 53টি কামান, যার মধ্যে 45,000 সৈন্য বিশ্বাসঘাতক ছিল। আর ইংরেজদের কি ছিল? 8 থেকে 900 ইউরোপিয়ান সেনা, 100 গোলন্দাজ, 2,100 দেশীয় সিপাহী। এই তথাকথিত যুদ্ধে মৃত্যুর সংখ্যা ছিল, মানে হতাহতের সংখ্যা ছিল মাত্র 70। আর এই যে মঞ্চস্থ যুদ্ধের ফলাফলটা ইংরেজদের পক্ষে যুদ্ধের পূর্বেই হয়ে গিয়েছিল একটা বিশাল বিশ্বাসঘাতকতার মাধ্যমে। যদিও আমরা মীর জাফরকে এই যুদ্ধের প্রধান বিশ্বাসঘাতক হিসাবে আমরা দেখি, কিন্তু ভাবতে অবাক লাগে এই যুদ্ধে লম্বা একটা লিস্ট ছিল। যেমন হিন্দু বিশ্বাসঘাতক ছিল, তেমন মুসলমান বিশ্বাসঘাতক ছিল, তেমন ইংরেজ বিশ্বাসঘাতক ছিল, তেমনি সেনাপতি বিশ্বাসঘাতক ছিল, তেমনি আঞ্চলিক রাজা বিশ্বাসঘাতক ছিল, তেমনি কোষাগারের সেই অর্থ বিভাগের ব্যক্তিগণ বিশ্বাসঘাতক ছিল, এমনকি সেখানে নারীও বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই যুদ্ধকে একটা সার্বিক বিশ্বাসঘাতকতার যুদ্ধ নাম দেওয়া যায়। যে যুদ্ধে এতগুলি বিশ্বাসঘাতকতা হয়, তার পরিণতি এমনই হবে, এবং তার যে তাৎপর্য প্রায় 200 বছর দাসত্ব বরণ করে তার খেসারত দিতে হবে বলাই বাহুল্য। এবার মূল টপিকটাতে আসি, কারা বিশ্বাসঘাতকতা করেছিল এবং এই বিশ্বাসঘাতকতার ফল, নির্মম ফল কি হয়েছিল। একটা কথা আছে, জেসি করনি ওয়াইসি ভরনি। যে যেমন করে তার ফলাফলটা এমনই আসে। আর এটা হচ্ছে ল অফ নেচার, ইউনিভার্স, ল অফ ইউনিভার্স। যে আপনি বিশ্বাসঘাতকতা করেন, তার ফল আপনি পেয়ে যাবেন। নিউটনের সূত্র অনুসারে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত এবং সমধর্মী প্রতিক্রিয়া রয়েছে। আর আমরা যে পাপ করি তার খেসারত তো আমাদের দিতেই হবে। এবং যারা ইতিহাস প্রেমী তাদের শুনলে অবশ্যই ভালো লাগবে যে এই বিশ্বাসঘাতকদের পরিণতি কি হয়েছিল সেটা ভাবতে অবাক লাগে। কেউ আত্মহত্যা করেছিল, কারোর গলার বালু বস্তা বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছিল, কেউ আবার কূপের মধ্যে পড়ে আত্মহত্যা করেছিল, কেউ যক্ষা রোগে হয়েছিল, কেউ পাগল হয়ে গিয়েছিল। এবং জানেন, এই বিশ্বাসঘাতকতার লিস্টে মীর কাসেমও ছিল, নন্দকুমারও ছিল।
এবার কথা হচ্ছে এই বিশ্বাসঘাতকদের লিস্টটা কতটুকু ছিল, যেটা ঐতিহাসিক দলিল রমেশচন্দ্র মজুমদারের পলাশীর যুদ্ধ গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই বিশ্বাসঘাতকদের একটা লিস্ট ছিল। যদিও 40 থেকে 50,000 বিশ্বাসঘাতক ছিল, কিন্তু তাদের ঠিক লিডার কারা ছিলেন? এখানে ইংরেজদের মধ্যে যেমন রবার্ট ক্রাফটসন, রবার্ট ক্লাইভ, তেমনি মির্জাফরের পুত্র, জ্যেষ্ঠ পুত্র মিরন, মোহাম্মদী বেগ, মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ বা আমির চাঁদ বলা হয়, ইয়ার লতিফ, রায় দুর্লভ, নন্দকুমার, মীর কাসিম, ঘসেটি বেগম, রাজা মহেন্দ্র, রাজা রামনারায়ণ, রাজা কৃষ্ণ দাস, মহারাজা স্বরূপচাঁদ এবং দানিশ শাহ। ভাবতে অবাক লাগে, যুদ্ধের আগে যখন সিরাজ আঁচ করতে পেরেছিলেন তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, তখন তিনি দুইটা কাজ করেছিলেন। তার ব্রাহ্মণ সভাসদদের জন্য শ্রীমৎ ভাগবত গীতা আনিয়েছিলেন, আর তার মুসলমান সভাসদদের জন্য কুরআন শরীফ এনেছিলেন। প্রথম কুরআন শরীফ হাতে নিয়ে মির্জাফর শপথ করে বলেছিলেন, পয়গম্বরের নামে ধর্ম শপথ করিয়া অঙ্গীকার করিতেছি, যাবজ্জীবন মুসলমান সিংহাসন রক্ষা করিব, প্রাণ থাকিতে বিধর্মী ফিরিঙ্গিদের সহায়তা করিব না। এভাবে তিনি সিরাজউদ্দৌলার সন্দেহ দূর করেছিলেন। এবং হিন্দুরা শ্রীমৎ ভাগবত গীতা হাতে নিয়ে, যারা ব্রাহ্মণ আছে তারা মিথ্যা বলিতে পারে না, এই বিশ্বাসটা সিরাজের ছিল। তাই উমিচাঁদ বা অন্যান্য যারা হিন্দু ছিল সবাই শ্রীমৎ ভাগবত গীতা ছুঁয়ে শপথ করেছিল যে এরা ফিরিঙ্গিদের পক্ষে বা সিরাজের বিপক্ষে যাবে না, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। এবার আসছি তাদের পরিণতি কি হয়েছিল। এক এক করে এক একজনের পরিণতি একটা নির্মম পরিণতি হয়েছিল। ফারুক শিয়ার, মুঘল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে ফরমান দিয়েছিলেন ছোট একটা উপকারের জন্য। সিঁড়িতে উঠতে গিয়ে ব্যথা পেয়েছিলেন, সেখান থেকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর একজন অর্থোপেডিক সার্জন ছিলেন হ্যামিল্টন, সেই সুরমান কমিটি হয়ে হ্যামিল্টনের কাছে, হ্যামিল্টনের সেবা শুশ্রূষায় তিনি সুস্থ হয়েছিলেন। ফারুক শিয়ার কি অপদার্থ মুঘল শাসক ছিল, তার শারীরিক যন্ত্রণা দূর করার জন্য বাংলা, বিহার, উড়িষ্যার এক কথায় ফরমান দিয়ে দিল। সেখান থেকেই ভারতবর্ষের পরাধীনতার মূল সূত্রপাত হয়েছিল। যাই হোক, ফারুক শিয়ারেরও পরিণতিটা ভালো হয়নি, তাকেও প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যে পড়ে হত্যা করা হয়েছিল। এবার এক এক করে ষড়যন্ত্রকারীদের কি কি পরিণতি হয়েছিল আমি এক এক করে বলছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসলে মূল বিষয় হচ্ছে পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক কারা ছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল, নির্মম পরিণতি হয়েছিল। সবশেষে ক্লাইভের কথা বলবো। জগৎ শেঠ, মহারাজ স্বরূপচাঁদ, মীর কাসিম তাদের হত্যা করেন। অর্থাৎ মির্জাফরের পর তার জামাতা মীর কাসিম সিংহাসনে বসেন, বাংলার নবাব পদে আসীন হন প্রচুর অর্থ উপঢৌকন দিয়ে। এবং ওই সময় মীর কাসিম জগৎ শেঠকে দুর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করেন, কি নির্মম ভাবে হত্যা করেছিলেন। রায় দুর্লভ, যুদ্ধের পর তিনি কারাগারে নিক্ষিপ্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয়। উমিচাঁদ যুদ্ধের পর রবার্ট ক্লাইভ কর্তৃক প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উন্মাদ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে মৃত্যুবরণ করেন। রাজা রাজবল্লভ
আরো মর্মান্তিক ভাবে তাকে পদ্মায় ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। মীর কাসিম মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতা দখল করার একটা কৌশল মীর কাসিমের ছিল, এবং মীর কাসিম মির্জাফরের কে না শুধু সিরাজউদ্দৌলাকে পরাজিত করার তার একটা পরোক্ষ প্রভাব ছিল। পরবর্তীকালে ইংরেজদের সাথে তার বিরোধ ভাজে, তিনি ক্ষমতাচ্যুত হন। তারপর 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে দিল্লির পথে পথে অজ্ঞাতনামা ব্যক্তি অবস্থায় রাস্তার ধারে একটা গলির কুকুরের মতো তার মৃত্যু হয়। তার ব্যাগের মধ্যে কিছু দস্তাবেজ পাওয়া যায়, তিনি বাংলার নবাব। ইয়ার লতিফ তিনি যুদ্ধের পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান, ধারণা করা হয় তাকে গোপনে হত্যা করা হয়। আর রাজা নন্দকুমার, সিরাজ যখন চন্দননগরে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়েছিলেন, তখন নন্দকুমার কি করেছিলেন? নন্দকুমার যদি তখন সিরাজকে সাহায্য করতেন না, সিরাজকে সাহায্য না করে তিনি প্রচুর পরিমাণ উপঢৌকন নিয়ে নিরপেক্ষ ছিলেন। পরোক্ষভাবে তিনি ইংরেজদের সাহায্য করেছেন। এই নন্দকুমার তহবিল তছরূপের অপরাধে ভারতবর্ষের প্রথম ব্রিটিশ রাজত্বের প্রথম ফাঁসির শাস্তি পেয়েছিলেন। মিরন, যদি মিরনকে বলা হয় তৎকালীন সময়ের বাংলার সবচেয়ে চরিত্রহীন, নিকৃষ্ট, অসভ্য, অপদার্থ শাসক ছিল মির্জাফরের জ্যেষ্ঠ পুত্র মিরন, যে মির্জাফরের পরে তাকে সিংহাসনে বসানো হয়েছিল। মির্জাফরের অসংখ্য কুকর্মের সহযোগী ছিল, তেমনি ইংরেজদের পরোক্ষভাবে সে গোপনীয়ভাবে সে সাহায্য করত। ইংরেজদের নির্দেশে এই মিরনকে হত্যা করে মেজর ওয়ালস তার মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বলে বজ্রপাতে মিরনের মৃত্যু হয়েছে। সিরাজের মাসি ঘসেটি বেগম মিরনের নির্দেশে তাকে ঢাকা থেকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তাকে নৌকায় ডুবিয়ে তাকে হত্যা করা হয়। আর মহামতি বেগ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র বিষয় হচ্ছে নামাজ। শেষ সময়ে সিরাজউদ্দৌলা যখন দুই ওয়াকাত সালাত আদায় করা মানে নামাজ পড়ার জন্য প্রেয়ার করেছিলেন, সেই কুখ্যাত মহামতি বেগ সেই দাবি প্রত্যাখ্যান করে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মম ভাবে হত্যা করে। পরবর্তী পর্যায়ে মহামতি বেগ বিকৃত মস্তিষ্ক অবস্থায় কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দানিশ শাহ বা দানা শাহ অনেকে বলে এই ফকির নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন। আসকার ইবনে শাকাইত তার মুসলিম আমলের বাংলার শাসনকর্তা গ্রন্থে লিখেছেন, বিষাক্ত সাপের কামড়ে দানিশ শাহের মৃত্যু ঘটেছিল। রবার্ট ক্লাইভ, যে ছিল মূল নায়ক ইস্ট ইন্ডিয়া কোম্পানির, নবাব সিরাজ বিরোধী ষড়যন্ত্রের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশির ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হন। ইংরেজরা তাকে পলাশির হিরো হিসাবে আখ্যায়িত করে। এই রবার্ট ক্লাইভ দেশে ফিরে গিয়ে একদিন বিনা কারণে বাথরুমে ঢুকে নিজের গলায় নিজের হাতে খুর চালিয়ে আত্মহত্যা করেন। আর ওয়াটসন মনের দুঃখে ও অনুশোচনায় বিদেশের মাটিতে হঠাৎ মৃত্যু মুখে পতিত হন। আরেকজন রয়েছেন ক্রাফটসন, বাংলার বিপুল সম্পদ চুরি করে বিলেতে যাওয়ার সময় জাহাজে ডুবে তার মৃত্যু হয়। আর এবার আসছি মূল নায়ক যে মির্জাফর। মির্জাফর কুখ্যাতভাবে জীবিত আছেন। যতদিন এই ভারতবর্ষ বা পৃথিবী রয়েছে, বিশ্বাসঘাতক কাউকে বললে সবচেয়ে বেশি শব্দটা যে উচ্চারণ করে সেটা হচ্ছে মির্জাফর।
এই মির্জাফরকে যখন সিংহাসনচ্যুত করে তার জামাতা মির্কা সিংহের সিংহাসনে বসানো হয়, তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দুর্ভাগ্যবশত ওই সময় তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন, এবং কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে শেষ দিন তাকে কেউ ছুঁতে আসতো না। নিকৃষ্ট ভাবে এক গ্লাস জলের জন্য আর্তনাদ করতে করতে তিনি মারা যান। তাহলে আমরা ইতিহাস থেকে কি জানতে পারি? পাপ কখনো কাউকে ছাড়ে না, এবং আমরা যা করি এই জীবনেই সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করে যেতে হয়। পলাশীর যুদ্ধের খলনায়করা এটা ছিল সবচেয়ে বড় উদাহরণ। তাই ইতিহাস আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদার, আর ইতিহাস থেকে সবসময় আমরা জানতে পারি আমাদের দেশ, সভ্যতা, সংস্কৃতি এবং এই ধরনের নির্মম কিছু ঘটনা। নমস্কার।